সারা দেশে নির্বাচনী আমেজ। তফসিল ঘোষণার পর প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, ভোট চাচ্ছেন, নিজ এলাকায় চষে বেড়াচ্ছেন। প্রিয় দর্শক, গ্রিন টিভির বিশেষ আয়োজন প্রশ্নোত্তরে আপনাদের স্বাগত। আজকে আমাদের প্রশ্নোত্তরে অতিথি হয়ে এসেছেন ঢাকা 12 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জনাব সাইফুল আলম নীরব। জনাব নীরব, আপনাকে স্বাগত গ্রিন টিভির পক্ষ থেকে। গ্রিন টিভিকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনী প্রচারণা তো অনেক আগেই শুরু করেছেন। ইতিমধ্যে আপনি বিএনপির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন, মনোনয়ন পেয়েছেন। নির্বাচনের সময় ঘনিয়ে এসছে। সব কিছু মিলিয়ে নির্বাচনী পরিবেশ, সব কিছু মিলিয়ে নানা ধরনের আলোচনা, কথা, অনেক কিছুই হচ্ছে। আমরা সেই আলোচনাগুলো আজকে আপনার সাথে করব। কিন্তু যেহেতু আপনাকে সবসময় পাই না, আমরা আজকে পেয়েছি, কিছু অতীতের কিছু কথাও আমরা আপনার কাছ থেকে জানতে চাই। যদি একটু আমাদেরকে দর্শকদের জন্য বলেন যে আপনার আসলে শৈশব, রাজনীতিতে আসা, সেই সময় আমরা জানি যে আপনি স্কুলে থাকা অবস্থায় রাজনীতিতে প্রবেশ করেছেন, ছাত্রদল করেছেন, যুবদল করেছেন, তারপরে বিএনপির নেতৃত্বে এসেছেন কেন্দ্রীয়। তো এই যে আপনার শৈশব থেকে রাজনীতিতে আসা, কার হাত ধরে আসা, কেন রাজনীতিতে এলেন, কার অনুপ্রেরণা ছিল, সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমার রাজনীতিতে আসা 1982 সনে। আমাদের এলাকা বসবাস করতেন সাবেক এমপি, মহিলা এমপি শাইনা খান। আমি ব্যক্তিগতভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পরে যখন আব্দুল সাত্তার সাহেব রাষ্ট্রপতি নির্বাচন করলেন, সেই নির্বাচনে আমি এলাকার বড় ভাইদের সাথে নির্বাচন ক্যাম্পিংয়ে বিভিন্ন তখন যেহেতু ছোটো ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করেছিলাম। আরেকটি কথা না বললে নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করলেন, আমরা কিন্তু মহল্লা থেকে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুহূর্ত আমরা দেখতে গিয়েছিলাম। সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় অংশগ্রহণ করেছিলাম। সেখান থেকে কিন্তু শহীদ জিয়াউর রহমানের আমাদের ভালোবাসা, তার নামটা আমাদের হৃদয়ে গেঁথে গিয়েছে, আমাদের মনের ভিতর ঢুকে গিয়েছে। তো সে থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি আমাদের মনে, আমাদের প্রাণে এমনভাবে গেঁথেছে যে এখান থেকে আর বেরোর কোনো সুযোগ ছিল না। পরবর্তী যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, আব্দুল সাত্তার সাহেব নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে মহল্লার বড় ভাইদের সাথে কিন্তু আমরা অংশগ্রহণ করেছিলাম। তখন তো নির্বাচন মানে একটা উৎসব, সেই উৎসবে, নির্বাচন উৎসবে অংশগ্রহণ করেছিলাম। সেখান থেকেই এই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত, বাট কোনো কমিটিতে ছিলাম না। বিশেষ করে 1982 সনে যখন মার্শাল ল আসলো, আমরা তখন মাত্র মেট্রিক পাস করেছি। আমাদের এলাকার এক মুরব্বী, সাবেক এমপি শাইনা খান, তার বাসায় আমাদেরকে 10-12 জনকে, আমাদের বন্ধুবান্ধব 2-1 বড় ভাই ছিল, তাদেরকে খবর দিল। তার বাড়িতে আমরা বসলাম, কথা বললাম। উনি সরাসরি রাজনীতি করার জন্য আমাদেরকে আমন্ত্রণ করলেন। জেনারেলের সাথে সময়, হ্যাঁ, ঠিক 82 এরা মার্শালের পরপরই কিছুদিন পরে, যখন 82 সনের দিকেই, যে তোমরা দলটা করো। আমরা তার শাইনা খানের সাবেক এমপি, তখন সে তার আমন্ত্রণে আমরা স্বাগত জানালাম। উনি তখন আমাদের সাথে পরিচয় করে দিল মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ হাবিব ভাইয়ের সাথে। হাবিবুল্লাহ হাবিব ভাইয়ের সাথে সেও তেজগাঁর বাসিন্দা, রাজাবাজার তার বাড়ি। সে আমাদেরকে একটি আহ্বক কমিটি করে দিলেন। আমাদের মহল্লার এক বড় ভাই গোলাম মোস্তফা কামাল খোকন, আমার ফ্রেন্ডের বড় ভাই, তাকে আহ্বক করে আমাকে প্রথম যোগদান করে একটি কমিটি করে দিলেন। তো 83 সনে এসে আমাদেরকে হাবিব ভাই আমাদেরকে একটি পূর্ণাঙ্গ কমিটি দিলেন। সেখানে আহ্বক ছিল যে গোলাম মোস্তফা কামাল খোকন ভাইকে সভাপতি, আমাকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি করে দিলেন। তখন কি আপনি তেজগাঁ কলেজের ছাত্র নাকি স্কুলে পড়েন? তখন আমি কলেজে পড়ি, সিটি কলেজে পড়ি। তো ছাত্রদলের সেক্রেটারি ছিলাম প্রায় 7 থেকে 8 বছর হবে। 90 এসে আমি সভাপতি হলাম। আমার সাথে সাধারণ সম্পাদক হলেন আমার এক বন্ধু GM জামাল। তো বৃহত্তর তেজগাঁ থানা তখন? হ্যাঁ, বৃহত্তর তেজগাঁ থানা। তখন ঢাকা মহানগরীতে থানা 15টা, টোটাল ঢাকার মধ্যে থানা 15টা, এখন তো 52টা। 2 মহানগরী মিলে থানা এখন 52টা। আর তখন টোটাল 15টা ছিল, থানা ছিল 15টা বৃহত্তর থানা। এখন যেটা শিল্প অঞ্চল, তেজগাঁ থানা এবং শেরেবাংলা নগর থানা, এই 3টা থানা মিলে কিন্তু তখন তেজগাঁ থানা ছিল।
তো আমি 90-তে এসে থানার সভাপতি হলাম। 93 তখন সনে তো রাজনীতিটা আসলে যখন 90 কথা বলছেন, 90-এর রাজনীতিটা তো আরো উত্তাল রাজনীতি শুরু হলো, আরো উত্তাল এবং আপনি তখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন। আমরা সেই এরশাদ বিরোধী আন্দোলনের গল্প যদি একটু শুনি। আমরা এই তেজগাঁ শিল্প এলাকা থেকে তখন তেজগাঁ আমরা মিছিল নিয়ে আমরা ফার্মগেটে যেতাম। আমরা ফার্মগেটে গিয়ে আমাকে অপেক্ষা করতাম, কিন্তু ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করতাম কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলটি আসে। তখন তো তৎকালীন দোকান ছিল না, মল কিচ্ছু ছিল না, কোনো কিছু ছিল আমরা না। ফুটপাতে বিভিন্নভাবে বিক্ষিপ্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতাম। তৎকালীন ছাত্রদলের সাধারণ সম্পাদক জালাল ভাইয়ের নেতৃত্বে কখন একটা মিছিল আসবে, আমরা ফুটপাত থেকে নেমে সবাই মিছিলে অংশগ্রহণ করব। যে আমরা ছাত্রদল মিছিলের শব্দ পেতাম, আমরা হুড়মুড় করে সবাই রাস্তায় নেমে আমরা সেই মিছিলে অংশ করতাম। তখন ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক জালাল আহমেদের ফার্মগেট এলাকায় আমরা মিছিল করতে গিয়ে অনেক সময় আমরা লাঞ্ছিত হয়েছি। আপনার ফার্মগেট এলাকায় রান্দা কান্দিনীয় যুব সংগতির লোকজন আমাদেরকে ধাওয়া করেছে। জাতীয় পার্টি, হ্যাঁ, যুব সংগতির লোকজন, ছাত্র সমাজ বলবো না, যুব সংগতির লোকজন মেনলি, ছাত্র সমাজ ওইভাবেই ছিল না, যুব সংগতির লোকজন বেশি এই ফার্মগেট এলাকায় আমাদের বিরোধী দল, তৎকালীন বিরোধী দল সবার উপরে অত্যাচার নির্যাতন করেছিল। আমরা বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা কিন্তু দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করেছি। 1985 সনে এসে ছাত্র সমাজের 2টি গ্রুপে এই তেজগাঁ একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হলো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। তখন তৎকালীন সময়ে এই যে রক্তক্ষয়ী সংঘর্ষে 5 জন মারা গেল। ঢাকা শহরে একটা সারা বাংলাদেশে একটা অনেক বড় ঘটনা। এটা বিবিসি থেকে সংবাদ প্রচার হলো। তা আমরা ছাত্রদল করি, ছাত্র সমাজের 2 গ্রুপে গণ্ডগোল হয়েছে, মারা গেছে, এটা তো আমাদের কোনো ব্যাপার না। ভোরবেলায় এসে পুলিশ ব্লক দিয়ে আমাদের এলাকার যুবক যাকে পাইছে সবাইকে ধরে নিয়ে গেল গণহারে। তেজগাঁ থানায় জায়গা হলো না, রমনা থানায় নিয়ে গেল হলো। সারাদিন রাত পার হয়ে গেল। ভোরবেলা এলাকার গার্ডিয়ানরা গিয়ে আন্ডারটেকিং দিয়ে আমাদেরকে ছেড়ে দিল। তো এই যে নির্যাতন অত্যাচার সহ্য করে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হয়েছে। পোস্টার লাগাইতে গিয়ে, তৎকালীন সময়ে পোস্টার লাগাইতে গিয়ে ছাত্র সমাজের লোকজন, যুব সমাজের লোকজন আমাদের কর্মীদেরকে মারধর করতো, অনেকে হাত পা ভেঙেও দেওয়ার ঘটনা আছে। তো আমি 90-তে এসে ছাত্রদের সভাপতি হলাম। 90-এর আন্দোলনে এরশাদের পতন হলো। পতনের পর নির্বাচনে সেই আন্দোলনে তো ছাত্রদলের ভূমিকা খুবই অগ্রণী ভূমিকা ছিল। হ্যাঁ, ছাত্রদলের ভূমিকা, টোটাল ছাত্রদল, ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। জি। তো 91-তে বিএনপি ক্ষমতা আসলো। 93-তে আবার আমি মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম। তখন একটা মহানগর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিল ফজলুল হক মিলন ভাই, সাধারণ সম্পাদক ছিল নাজিমুদ্দিন আলম ভাই। তো ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার পরে দীর্ঘ পথ চলা। 96-তে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আবার মামলা আবার শুরু হলো। 97-তে এসে শেষ দিকে আমি ছাত্রদলের রাজনীতি শেষ করে আমি যুবদল করার ইচ্ছা পোষণ করে করলাম। তখনই কিন্তু আবার মহানগর ছাত্রদলকে 2 ভাগ করা হলো, উত্তর এবং দক্ষিণ। তার আগে পর্যন্ত একটাই ভাগ ছিল। তো মহানগরী আমি যুবদল করার ইচ্ছা প্রকাশ করলাম। তো দীর্ঘ পথ চলছে, কিন্তু যদিও পদ নাই, কিন্তু কোনো মিটিং মিছিল কোনো গ্যাপ নেই। যেদিন ছাত্রদল ছেড়েছি তারপর দিনই আমি মিছিলে গিয়ে হাজির হয়েছি। তো আমি যুবদল করার ইচ্ছা পোষণ করেছি, কিন্তু হঠাৎ করে দেখলাম আমাকে মহানগরী বিএনপিতে আমাকে এসিস্ট্যান্ট সেক্রেটারি করে দিল, যেটার সভাপতি খোকা ভাই, সাদেক হোসেন খোকা মুক্তিযোদ্ধা, সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভাই। তো আমি সাদেক হোসেন খোকা ভাইকে বললাম, ভাই আমি তো যুবদল করবো ভাই, আমি তো মহানগর বিএনপি করবো না। এটা করো, যুবদল যখন সময় হবে তখন করো। যুবদল মহানগর বিএনপি এসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, আমি সবচেয়ে কনিষ্ঠ আমি ওই কমিটিতে। কারণ ওটা মনে হয় সম্ভবত 1998 সন হবে সম্ভবত। খোকাবাই যে কমিটি সব প্রথম খোকাবাই তো কয়েকবার ছিল। তার মানে যুবদল করার আগে আপনি বিএনপি করেছেন? হ্যাঁ, মহানগর বিএনপির আমি
এসডি সেক্রেটারি ছিলাম, সর্বকনিষ্ঠ কমিটির ভিতরে আমি। তো 2003-এ এসে আমি আবার যুবদল মহানগরীর সাধারণ সম্পাদক হলাম উত্তরের, এবং সেন্ট্রালের এসিস্ট্যান্ট সেক্রেটারি হলাম। তো যুবদলের এসিস্ট্যান্ট সেক্রেটারি, মহানগরীর সেক্রেটারি, তারপর 111 আসলো, আরেকটা পর পরিবর্তন হলো। আমাদের প্যানপুর নেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রেপ্তার হলেন, তার কোমর ভেঙে দেওয়া হলো, বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করে সে আবার একটি প্রাথমিক নির্বাচন হলো। 2010-এ এসে আমি যুবদল সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম। আমার সাথে সভাপতি নির্বাচন হলেন মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। 2017 তো হবে, 17 আমাকে সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে আবার আরেকটি নতুন। তখন যুবদলের একদম যৌবন অবস্থা, খুব বড় একটা যুবদল একটি সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশে। আমি মনে করি এই এশিয়া মহাদেশের ভিতরে জাতীয়তাবাদী ছাত্রদল, যদিও গত 17 বছর ফ্যাসিস্ট আমলে রাজনীতি করতে দেওয়া হয় নাই, তারপরও এই জাতীয়তাবাদী ছাত্রদল, বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল, সারা বাংলাদেশের গ্রামগঞ্জে কিন্তু যুবদল সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। আপনি ফ্যাসিস্টের 17 বছরের কথা বলছিলেন, আমরা আপনার সেই একদম মানে মানে পাড়ার একটা নাখালপাড়া ধরেন বা তেজগাঁ ধরেন, এরকম একটি ছোট্ট জায়গা থেকে আপনি আজকে কেন্দ্রীয় রাজনীতিতে এসেছেন, সেই গল্প আমরা শুনলাম। তো এই যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, তার আমল যে শুরু হলো এবং সেখান থেকে প্রায় 17 বছর যে নির্যাতন সংগ্রাম সহ্য করতে হয়েছে বিএনপি নেতাকর্মীদের, বিশেষ করে আপনারা যারা কেন্দ্রীয়ভাবে রাজনীতি করেন, এই যে গুম, এই যে হত্যা, কিভাবে কেটেছে এই 17 বছর? এই 17 বছর তো আসলে আমরা বলবো আমরা একটা বিভীষিকাময় অবস্থায় ছিলাম। যারা বিএনপি রাজনীতি করেছেন, কারো কারো জীবনের নিরাপত্তা ছিল না। আমরা যখন বাসা থেকে বের হতাম, তখন আমাদের পরিবার ভাবতো আমরা কি আবার ফিরে আসবো কি না। বিশেষ করে 12 সনের পর থেকে আমি আমার নিজের বাড়িতে থাকতে পারি নাই, নিজের বাড়িতে ঘুমাতে পারি নাই। এক এক সময় এক এক বাসায় ঘুমাতে হয়েছে। 2012-তে একবার গ্রেপ্তার হলাম, তখন প্রায় 3.5 মাস কারাগারে ছিলাম। 2000 বিশেষ করে সবচেয়ে কঠিন অবস্থা পার করতে হয়েছে 2014 আন্দোলন এবং পুনর আন্দোলনে। আমরা রাত্রে দোয়া পরে ঘুমাতাম যে রাতটা ঠিকমতো পার করতে পারি কিনা। এই যে মনে করেন একটি কি বলবো আপনার, যে আপনার অনেক সঙ্গী তো চোখের সামনে গুম হয়ে গেছে। হ্যাঁ, অনেকে পরিচিত অনেকে গুম হয়ে গেছে। যেখানে ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছিলেন, আমাদের সেগুন মেম্বার সালাউদ্দিন ভাই গুম হয়ে গিয়েছিলেন, সেখানে তো আমরা এত কিছুই না। চৌধুরী আলম গুম হয়েছেন, মহানগরী বিএনপির 5 জন সেক্রেটারি ছিল, কমিশনার ছিলেন। তো আমরা রাত্রে দোয়া পরে ঘুমাতাম, আল্লাহ পাক যেন রাত্রিটা সুন্দর করে আমাদেরকে পার করেন। যদি আল্লাহর মধ্যে ফজর নামাজের পরে ভাবতাম যে না, আল্লাহ সুন্দর করে পার করেছে, কোনো বিপদ ঘটে নাই, এরকম একটা অবস্থা ছিল। 14 আন্দোলনে আমাকে 52টা মামলা দিয়েছিল বিভিন্ন থানায়। 14 আন্দোলনের পরপরই আসলে 15 আন্দোলন শুরু হয়ে গেল। 15 আন্দোলনে ঢাকার বিভিন্ন থানায় আমাকে 77টা মামলা দিল। 2বার আমাকে প্রায় 130টা মামলা দিয়ে দিল। 2018 সনের নির্বাচনে বিএনপি আমাকে এই ঢাকা বড় এলাকায় ধানের সেই মনোনয়ন দিয়েছেন। ঠিক মনোনয়ন দিলেন, তফসিল ঘোষণা হলো, এই ঢাকা বড় 4টি থানায় 4টি থানায় 91টি মামলা দিল আমাকে আসামি। আমার সাথে আমার সাংগঠনিক যেসব কর্মীরা ভাইয়েরা আছেন তারা সবাই আসামি। 120 থেকে 160 জন আসে। এখানে কিন্তু আমাদের মহিলা কর্মীরা কিন্তু বাদ যাননি। যে নির্বাচনী এলাকায় প্রায় 11,000 আসামি, 120 থেকে 160 জন, 91টি মামলা, প্রায় 11,000 আসামি, সেখানে আর নির্বাচন কী থাকতে পারে। তো এ হলো এই সরকারের বিরুদ্ধে এই সরকারের নির্যাতনের অবস্থা। গায়েবী মামলা, জীবনে প্রথম শুনলাম গায়েবী মামলা। কেউ কাউকে মারধর করে নাই, কেউ কাউকে থাপড় দেয় নাই, কেউ কার কলার ধরে নাই, কেউ কার বাড়িতে ঢিল ছড়ে নাই,
মামলা, গায়েবী মামলা মন চেয়েছে দিয়ে দিয়েছে। মঞ্চে দিয়ে দিয়েছে। তো একটি নির্বাচনী এলাকায় যদি 7 দিনে 11,000 লোকের বিরুদ্ধে মামলা হয়, তাহলে এখানে আর কী থাকতে পারে? ওটাও আমাদেরকে শুধু এই এলাকায় না, সারা বাংলাদেশে কিন্তু একই অবস্থা। একই চিত্র ছিল, তো এগুলো ফেস করে কিন্তু বিএনপি প্রতিটা নেতাকর্মী কিন্তু টিকে ছিল। টিকেছিল। তারা গুপ্ত হয় না, তারা অন্য কোনো সংগঠনের লুঙ্গির নিচে পলায় নাই। তারা কিন্তু সাবধানে ছিল। তো তারেক রহমানের নেতৃত্বে তারা আন্দোলন সংগ্রাম করেছে। এই যে আপনি বেগম খালেদা জিয়াকে মামলা দিল, তিনি অনেক দিন তিনি সপ্তাহে 3 দিন করে হাজিরা দিয়েছেন। আমরা দেখেছি সংবাদ, এই আপনার বিএনপি ঢাকা মহানগরীর প্রতিটা নেতা করবে কিন্তু ম্যাডামের কোর্টে যাওয়া আসা, পথে দাঁড়িয়ে তাকে উৎসাহ দেওয়া, উৎসাহ দেওয়া, তার গাড়ি ভরে থেকে তাকে উৎসাহ দেওয়া। আমরা তার গাড়ি ভরে যেতাম, প্রতিদিনই কিন্তু যুবদলের শত শত নেতাকর্মী প্রতিদিনে গ্রেপ্তার হতো। ম্যাডামের কোর্টে যাওয়ার, বহরে যাওয়া আসা একটা আতঙ্ক ছিল, কখন কে কখন গ্রেপ্তার হয়ে যায়। তারপরে কিন্তু বিএনপির একটা নেতাকর্মী কিন্তু আওয়ামী লীগে যোগ দেয় নাই। আওয়ামী লীগ যুবদল বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা করেছে, কর্মীদেরকে আওয়ামী লীগে যোগ দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কিন্তু দীর্ঘ 100 বছর সমস্ত কষ্ট সহ্য করে, নির্যাতন সহ্য করে কিন্তু বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আজকে আমরা ফ্যাসিস্ট থেকে আজকে আমরা মুক্ত হয়েছি, একটা সফলতা এসেছে। সফলতা এসেছে। রাজনীতিতে আসলে যে আন্দোলন সংগ্রাম এবং অত্যাচার সহ্য করে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, তারা যে জায়গায় এসেছে, এটি আসলে একটি ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের জন্য। তো সেই যে গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের যে নির্বাচন, সেই নির্বাচনগুলো তো আপনি নিশ্চয়ই জানেন, আপনি রাজনীতি করেন, আপনি নিজেও প্রার্থী ছিলেন। সেই নির্বাচনগুলো কেমন নির্বাচন হয়েছে? রাতের ভোট, দিনের ভোট রাতে, বা বিনা ভোটে পাস, অটো পাস। তো সেই নির্বাচনগুলো যাওয়ার পরে আসলে যে মানুষের মধ্যে হতাশা ছিল নির্বাচন নিয়ে, যারা বাংলাদেশের একটি বড় অংশ তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি, সব কিছু মিলে এখন যে নতুন বাংলাদেশ, এখন যে আবার নির্বাচন হবে, তফসিল হয়েছে, আপনারা ভোটের মাঠে আছেন, আপনি ঢাকা 12 থেকে দলের মনোনয়ন পেয়েছেন। কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ, আর কেমন আপনার মনে হচ্ছে যে সাধারণ মানুষ আসলে ভোটের প্রতি তাদের আগ্রহ, বা কি মনে করছে? আপনারা জানেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগেও বলেছেন, দেশ এখন কঠিন একটি সময় পার করছে। একটি অদৃশ্য শক্তি কিন্তু দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে। এই গ্রুপটা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশের মানুষ অনেকেই ভেবেছিলেন নির্বাচন হবে কি হবে না। তো জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বক্তব্যে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী বছর ফেব্রুয়ারি মাসের 12 তারিখের নির্বাচন। আমরা এই তফসিলকে আমরা স্বাগত জানাই। বিশেষ করে ঢাকা 12 থেকে তফসিল ঘোষণার পরেই কিন্তু ঢাকা 12 এলাকার জনগণকে নিয়ে আমি এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। সারা বাংলাদেশে কিন্তু এখন একটি নির্বাচনী উৎসব হাওয়া বইছে। যেই গোষ্ঠীটি নির্বাচন চাচ্ছেন না, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথা বলেছেন, একটি অদৃশ্য শক্তি কিন্তু দেশের গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে। তারা কিন্তু এখনও চক্রান্ত করতেছে। আপনারা দেখেন যে এই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলি করা হলো, এটা নির্বাচন বানচাল করার একটা চক্রান্ত। হ্যাঁ, এটা কিন্তু নির্বাচন বানচাল করার একটা চক্রান্ত। শুধু গুলি করে খান ধননি, তারা আঙুল তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির মেম্বার, সাবেক মেয়র মির্জা আব্বাসের দিকে। জি, এটিও একটি আসলে মানে খুবই, এটা একটা চক্রান্ত কিন্তু, এটা একটা চক্রান্ত কিন্তু। গুলি করলো কে, কেউ তদন্ত করলো না, কিছু আসলো না, গেল না, আঙুল তাক করলেন মির্জা আব্বাসের দিকে। আমরা মনে করি যে এই গোষ্ঠীটি নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে, তারাই কিন্তু এই ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলি করেছেন, যারা নির্বাচন চাচ্ছেন না। আজকে দেখুন, কিছুদিন পূর্বে সুলিমুল্লাহ মেডিকেল হাসপাতালের সামনে একটা মার্ডার হলো, ব্যবসায়িক দ্বন্দ্ব। মার্ডার হতেই পারে, যে কোনো ঝামেলায় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। আমরা যে কোনো হত্যাকে আমরা সমর্থন করি না। হত্যার সাথে সাথেই কিন্তু রাত্রেবেলায়
দেশের জাতীয় নেতৃবৃন্দের নামে অকথ্য ভাষার স্লোগান দেওয়া শুরু করলো। ওটা কিন্তু বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার চক্রান্ত ছিল। একই যারা এই ষোলমা মেডিকেল কলেজে একটি হত্যাকে নিয়ে সারা রাত্রি যারা জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে, বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে বাজে বাজে স্লোগান দিয়েছেন, তার পরিবার বলছেন একটা ব্যবসায়িক দ্বন্দ্ব, পুলিশ বলছে একটা ব্যবসায়িক দ্বন্দ্ব, কিন্তু হত্যার পরপরই 1 ঘন্টার ভিতরেই একটি গোষ্ঠী সেখানে দলীয় রং দেওয়ার চেষ্টা করলো জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বাজে 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 স্লোগান দিলেন, যা গত স্বাধীনতার পর গত 55 বছর কিন্তু এগুলো আমরা শুনি নেই। ঠিক ওই গোষ্ঠীটাই কিন্তু আমি মনে করি এই ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। তো বাংলাদেশের মানুষ একটি নির্বাচন চায়, কারণ তারা গত 16 বছর ভোট দিতে পারেনি। জাতীয় সংসদ নির্বাচন বলেন, স্থানীয় নির্বাচন বলেন, এমনকি কোনো সামাজিক সংগঠনের নির্বাচন বলেন, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। ওইটা তাই আজকে বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, 16 বছর আগে যে তরুণ ছেলেটির বয়স ছিল 10, সে এখন 26-এ হয়েছে, অর্থাৎ সে 2বার ভোট দিতে পারে নাই, অলরেডি ভোট থেকে বঞ্চিত হয়েছে, সে এখন ভোট দেওয়ার অপেক্ষায় আছে। তাই আমি মনে করি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথাটি বলেছেন যে এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে, আপনার টিভির মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে, তরুণ সমাজকে, যুব সমাজের প্রতি আমার একটা আহ্বান থাকবে, এই সকল চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে আমাদেরকে। তো আমরা জেনেছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসছেন। তো উনার এই দেশে আসা এই মুহূর্তে আসলে সেটা কতটুকু অনুপ্রেরণার হবে সাধারণ মানুষ থেকে শুরু করে? তারা কেমন প্রমাণ করেছেন তার নেতৃত্ব দিয়ে যে তার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, সুসংগঠিত ছিল।